হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকের এই লেকচারে আমরা শুরু করতে চলেছি তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি, তড়িৎ বলরেখার কি কি ধর্ম আছে এবং বিভিন্ন বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র কি ধরনের হয়, আজকের এই লেকচারে আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো চলো শুরু করি। তাহলে প্রথমে কি বললাম, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ তিনটে টপিক আলোচনা করব। প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা কি বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স জিনিসটা কি। তারপরে হচ্ছে যে তড়িৎ বলরেখার কি কি ধর্ম আছে, অর্থাৎ এই তড়িৎ বলরেখাগুলো কিভাবে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয় এবং এদের প্রকৃতি কি রকম হয়, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে বিভিন্ন আধানের ক্ষেত্রে, একটা ধরো বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা কি হবে, একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা কি হবে, বা একই সাথে একটা ধনাত্মক বিচ্ছিন্ন আধান একটা ঋণাত্মক বিচ্ছিন্ন আধান পাশাপাশি থাকলে তাদের বলরেখা কি রকম হবে। এইগুলো সমস্ত কিছু আমরা আজকের এই লেকচারে আলোচনা করব। প্রথম টপিক হচ্ছে তড়িৎ বলরেখা কি। তড়িৎ বলরেখা আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র জিনিসটা যদি না জানা থাকে তাহলে আগের লেকচারগুলো আগে দেখে নাও, তারপরে এটা দেখবে, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। তড়িৎ বলরেখা বুঝতে গেলে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। আমরা জানি যে কোনো একটা বিন্দুতে যদি একটা আধান কিউ রেখে দেওয়া হয় তাহলে ওই বিন্দু আধানটার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রে অপর একটা আধানকে যদি আমরা রাখি, অপর একটা ধরো আধানকে যদি আমরা রাখি, তাহলে সেই আধানটা কিছু পরিমাণ বল অনুভব করবে, অর্থাৎ কিছু পরিমাণ আকর্ষণ বল বা কিছু পরিমাণ বিকর্ষণ বল অনুভব করবে, তাই না? তো তড়িৎ বলরেখা এইখান থেকেই শুরু হচ্ছে। যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রেখে দেওয়া হলে, দেখো এই বিন্দু আধানটা আছে, তাহলে এর জন্য একটা কি হয়েছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, এটা একটা তাহলে আপাতত তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, বিচ্ছিন্ন ধনাত্মক আধান, ধরো এইখানে একটা ধনাত্মক আধান Q0 রেখে দেওয়া হলো। তাহলে এই আধানটা যে দিকে গতিশীল হবে, যে পথে গতিশীল হবে, সেই পথটাকেই বলা হবে তড়িৎ বলরেখা। তাহলে কি, ধরো এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে তুমি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান Q0 রাখলে, তাহলে এটা যদি ধনাত্মক হয় তাহলে এই ধনাত্মক আধানটা আর এটার মধ্যে বিকর্ষণ হবে, ফলে এই আধানটা কোন দিকে যেতে চাইবে, এই দিকে। তার মানে হলো এটা তড়িৎ বলরেখা। ঠিক আছে, আবার ধরো তুমি এইখানে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান Q0 রাখলে, তাহলে এই আধানের জন্য, এই আধানটা যদি ধনাত্মক হয় তাহলে এর জন্য ও এই দিকে বিকর্ষণ বল অনুভব করবে। অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রেখে দেওয়া হলে সেটি যে পথে গতিশীল হয়, যে পথ বরাবর গতিশীল হয়, সেটাকে বলা হয় তড়িৎ বলরেখা। তাহলে দেখো এগুলো আমি যেখানে রাখি এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যাবে, এইখানে রাখলে এই দিক বরাবর যাবে। তাহলে এই যে জিনিসগুলো পেলাম, এইগুলো হলো এক একটা তড়িৎ বলরেখা। বোঝা গেল? তাহলে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, বিচ্ছিন্ন ধনাত্মক, বিচ্ছিন্ন মানে কি, যে আধানটা বাধাহীন ভাবে গতিশীল হতে পারে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান ছেড়ে দেওয়া হলে সেটি যে পথ বরাবর গতিশীল হয় সেই পথটাকে বলা হয় তড়িৎ বলরেখা। তাহলে দেখো এই দিক বরাবর গতিশীল হচ্ছে, এ যদি ধনাত্মক হয়, আবার এইখানে ধরো তুমি একটা কি করলে, এইখানে একটা মাইনাস আধান রাখলে, তাহলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার এইখানে তুমি যদি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখো, তাহলে এই বিচ্ছিন্ন ধনাত্মক আধানটা এই দিক বরাবর বল অনুভব করবে। এইখানে যদি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখো, তাহলে এই আধানটা এই দিক বরাবর বল অনুভব করবে। আবার এইখানে যদি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখো, তাহলে এইটা এই দিক বরাবর বল অনুভব করবে বা গতিশীল হবে, যেদিক বরাবর বল অনুভব করবে সেই দিকেই গতিশীল হবে। তাহলে এইগুলো এক একটা তড়িৎ বলরেখা। বোঝা গেল? তাহলে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান
ছেড়ে দেওয়া হলে সেটি যে পথ বরাবর গতিশীল হয় সেই পথগুলিকে বলা হয় তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ঠিক আছে, তাহলে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান ছেড়ে দেওয়া হলে সেটি যে পথ বরাবর গতিশীল হয় সেগুলোকেই বলা হয় তড়িৎ বলরেখা। তাহলে বোঝা গেল তড়িৎ বলরেখা জিনিসটা কি। এবার আমরা জানবো তড়িৎ বলরেখার কি কি ধর্ম আছে। তড়িৎ বলরেখার কি কি ধর্ম আছে। তড়িৎ বলরেখার ধর্ম। তড়িৎ বলরেখার ধর্ম কি কি ধর্ম আছে সব আমরা একটা করে আলোচনা করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তড়িৎ বলরেখার ধর্ম। ঠিক আছে, তাহলে দেখো কোনো একটা জায়গাতে ধরো ধনাত্মক আধান আছে, তাহলে এর চারপাশে কি হয়েছে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান ছাড়া হলে সেটি যে দিকে গতিশীল হয় সেটা হয় তড়িৎ বলরেখা। তাহলে দেখো এই আধানটা, উৎস আধানটা যদি ধনাত্মক আধান হয় তাহলে এই আধানটার জন্য এই বিচ্ছিন্ন ধনাত্মক আধানটা বিকর্ষণ বল অনুভব করবে, বিকর্ষণ করে দূরের দিকে সরে যাবে। এইখানে যদি ধনাত্মক আধানটাকে Q0, এগুলোকে Q0 পরীক্ষক আধান, তাহলে এটা কোন দিকে বল অনুভব করবে, এই দিক বরাবর। তারপরে এইখানে যদি রাখো তাহলে কোন দিকে বল অনুভব করবে, এই দিক বরাবর, বিকর্ষণ করে দূরের দিকে যাবে। এইখানে রাখা হলে কি হবে, বিকর্ষণ করে দূরের দিকে যাবে। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে ধনাত্মক তড়িৎ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হয়। দেখো তড়িৎ বলরেখাগুলো যেন ধনাত্মক আধান থেকে উৎপন্ন হচ্ছে, কি হচ্ছে, তড়িৎ বলরেখাগুলো যেন ধনাত্মক আধান থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট গেল, তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়। আর এগুলো দেখো, এটা যদি আবার ঋণাত্মক আধান হয়ে যায়, ঋণাত্মক আধান, তাহলে কি হবে, ঋণাত্মক আধানের ক্ষেত্রে এইখানে একটা যদি তুমি Q0 রাখো তাহলে এই অভিমুখে আকর্ষণ বল অনুভব করবে না। এইখানে যদি তুমি একটা Q0 আধান রাখো তাহলে এই অভিমুখে আধান বলটা আকর্ষণ বল অনুভব করবে। এইখানে যদি রাখো তাহলে এই দিক বরাবর আকর্ষণ বল অনুভব করবে, এই দিকে যদি রাখো তাহলে এই দিক বরাবর আকর্ষণ বল অনুভব করবে। তাহলে আমরা কি বলতে পারি, তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। দেখো এসে যেন শেষ হচ্ছে, সব কটা যেন শেষ হচ্ছে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য গেল, তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। 1 নম্বর, তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। বোঝা গেল? তাহলে তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধানে উৎপন্ন হয় আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়ে যায়। 1 নম্বর, এই ছবিগুলো পাশাপাশি এঁকে নেবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, ধরো এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, তাহলে বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো এই আধান থেকে শুরু করে এবং শেষ কোথায় হয়, অসীম দূরত্বে গিয়ে শেষ হয়। বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো
আধান থেকে উৎপন্ন হয়ে তড়িৎ বলরেখাগুলো বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়ে অসীমে গিয়ে শেষ হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ বলরেখাগুলো বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়ে অসীমে গিয়ে শেষ হয়। তাহলে বিচ্ছিন্ন ধনাত্মক আর বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি হয়? বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো অসীম থেকে এসে আধানে শেষ হয়। তাহলে এরকম, ঠিক আছে। তাহলে এবং বিচ্ছিন্ন আধানের বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো অসীম থেকে এসে ঋণাত্মক আধানে শেষ হয়। অসীম থেকে আসে এবং শেষ হয় কোথায়? এগুলো অসীম থেকে আসছে, অসীম থেকে এসে ঋণাত্মক আধানে শেষ হয়, আর এগুলো ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়ে অসীমে গিয়ে শেষ হয়। এরকম। তাহলে এই গেল বিচ্ছিন্ন ধনাত্মক আধান এবং বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা কেমন হয়, বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব। ছবিগুলো কিন্তু পাশাপাশি আঁকবে তোমরা। এবার ধরো যে তড়িৎ বলরেখা এইরকম আছে, তড়িৎ বলরেখাগুলো কোনো কারণবশত এইরকম হয়েছে, হবে একটু পরে তোমরা দেখতে পাবে যে তড়িৎ বলরেখা এইরকমও হওয়া সম্ভব, না হওয়ার কিছু নেই। ঠিক আছে, এইরকম হওয়া সম্ভব, ঠিক আছে। তো 3 নম্বর পয়েন্ট আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তড়িৎ বলরেখা, তাহলে এইটা হলো একটা তড়িৎ বলরেখা, এইটা হলো একটা তড়িৎ বলরেখা, এইটা হলো একটা তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখা মানে কি? মানে হচ্ছে যে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান এই পথ বরাবর গতিশীল হয়েছে। তড়িৎ ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান এই পথ বরাবর গতিশীল হয়েছে, মানেই হলো এটা তড়িৎ বলরেখা। তাও 3 নম্বর পয়েন্ট বলছে যে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, কি করি? তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শকটি ওই বিন্দুটাতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। কি বোঝা গেল? তাহলে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে এইখানে যদি তুমি স্পর্শক অঙ্কন করো তাহলে কি হলো? তাহলে হয়ে গেল এই দিক বরাবর। তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হলো এই দিক বরাবর, বোঝা গেল। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বললো? যে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুটাতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে 3 নম্বর, তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এর অভিমুখ নির্দেশ করে।
খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুটাতে তড়িৎ প্রাবল্যের অভিমুখটাকে নির্দেশ করে। যে এই বিন্দুতে দেখো তড়িৎ প্রাবল্যের অভিমুখ এই দিক বরাবর, এই বিন্দুটাতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ কিন্তু বিভিন্ন হতে পারে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে দুটি তড়িৎ বলরেখা, দেখো এটা একটা তড়িৎ বলরেখা, এইটা একটা তড়িৎ বলরেখা। ঠিক আছে, দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। ধরো আমি এই দুটো তড়িৎ বলরেখার কথাই বলছি, এটা মুছে দিচ্ছি। বলছে যে এই তড়িৎ বলরেখাটা আর এই তড়িৎ বলরেখাটা কখনোই পরস্পরকে ছেদ করতে পারবে না। কেন? দেখো, যদি তুমি ধরো যে এই রকম ভাবে দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুটাতে, ঠিক আছে, তাহলে যদি ছেদ করে তাহলে দুটি বলরেখার উপর, দেখো দুটি বলরেখা এই বিন্দুটাতে ছেদ বিন্দুটাতে, একেবারে ছেদ বিন্দুটাতে দুটি বলরেখার উপর আমি দুটো স্পর্শক আঁকতে পারবো। এই দিক বরাবর একটা স্পর্শক, আবার এই দিক বরাবর একটা স্পর্শক, তাই না? দেখো এই দিক বরাবর একটা স্পর্শক, এই দিক বরাবর একটা স্পর্শক। ছেদ বিন্দুতে দুটি বলরেখার উপর দুটি পৃথক স্পর্শক টানা সম্ভব হলো। এবার আমরা কিন্তু আগের পয়েন্টটাতেই দেখলাম যে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে দেখো এই বিন্দুটাতে তুমি দুটো বলরেখার উপর একই বিন্দুতে দুটো স্পর্শক আঁকতে পেরেছো, দুটো স্পর্শক আঁকতে পেরেছো। তাহলে কি হচ্ছে, একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই দিকেও হচ্ছে আবার এই দিকেও হচ্ছে। তার মানে হচ্ছে একই বিন্দুতে তড়িৎ প্রাবল্য দুদিকে কাজ করছে। এটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারবে না। তার কারণ যদি দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে দুটি বলরেখার উপর পৃথক দুটি স্পর্শক টানা সম্ভব। ফলে একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে দুটো অভিমুখ দেবে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। তাহলে দুটি তড়িৎ বলরেখা, দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, ছেদ করে না। এটা হচ্ছে স্টেটমেন্টটা। কারণটা কি? কারণ দুটি তড়িৎ বলরেখা ছেদ করলে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি বলরেখার উপর দুটি পৃথক স্পর্শক টানা যাবে। ফলে তড়িৎ ক্ষেত্রের একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটি অভিমুখ নির্দেশ করবে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়, মানে একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ কখনোই হতে পারে না, কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। কারণ বলে দিলাম যে দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি বলরেখার উপর দুটি পৃথক স্পর্শক টানা যাবে। ফলে তড়িৎ ক্ষেত্রের একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটি অভিমুখ নির্দেশ করবে, যা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, এরপরে আমরা 5 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে তড়িৎ বলরেখাগুলো, ধরো এইখানে একটা আধান আছে, ধনাত্মক আধান, বা আমি আপাতত ধনাত্মক নিলাম, যে এটা যদি একটা পরিবাহী হয়, পরিবাহী, পরিবাহী মানে কি, যারা তড়িৎ পরিবহন করতে পারে, পরিবাহী। তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। দেখো এটা হচ্ছে পরিবাহী পৃষ্ঠ, এগুলো এগুলো কি পরিবাহী পৃষ্ঠ। তাহলে এই যে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হবে, উৎপন্ন হয়ে কি করবে, এরা যে কোনো ভাবে এইভাবে উৎপন্ন হয়ে চলে যেতে পারবে না। কি বলছে, যে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। কিভাবে, একেবারে যদি আসে তাহলে এইভাবে ঢুকবে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। যদি এখান থেকে বেরোয়, তাহলে এখানে আমাদের নিশ্চয় ধনাত্মক আধান নিয়েছি, মানে কি হচ্ছে, এরা বেরোচ্ছে, তাহলে এইখান থেকে একেবারে এইভাবে বেরোবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। এইটা কিভাবে বেরোবে, এই দিক বরাবর বেরোবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এই দিক বরাবর কিভাবে বেরোবে, এই দিক, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। যদি বেরোয় তাহলে এইভাবে বেরোবে, আর যদি ধরো এসে শেষ হয়, ঋণাত্মক যদি আধান হয় তাহলে এসে শেষ হবে, তাহলে তারা কিভাবে শেষ হবে, একেবারে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টটা কি বলতে পারি, যে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। বোঝা গেল? এইভাবে সব সময় লম্বভাবে যাবে, পরিবাহী পৃষ্ঠে লম্বভাবে এসে ঢুকবে অথবা লম্বভাবে বেরিয়ে যাবে। তাহলে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। অনেক সময় এমসিকিউ কোশ্চেন পড়ে যে নিচের কোনটা তড়িৎ বলরেখা নির্দেশ করে না। ধরো এরকম ভাবে তড়িৎ বলরেখা বেরিয়ে গেছে, কোথাও এরকম ভাবে তড়িৎ বলরেখা বেরিয়ে গেছে, বা এইরকম ভাবে তড়িৎ বলরেখা বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এই তড়িৎ বলরেখাগুলো কোনো জায়গাতেই লম্বভাবে বেরোয়নি, তার মানে হচ্ছে এগুলো তড়িৎ বলরেখা নয়, এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। বোঝা গেল? তাহলে তড়িৎ বলরেখা হওয়ার শর্ত কি, যে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে অবশ্যই লম্বভাবে ছেদ করবে। 5 নম্বর বৈশিষ্ট্য গেল। তারপরে হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কি বলছে, 6 নম্বর বলছে যে পরিবাহীর ভেতরে, দেখো এটা হচ্ছে পরিবাহীর যদি ভেতর, পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকতে পারবে না। কি বললাম, পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকতে পারে না। পরিবাহীর এর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকবে না, এর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকবে না। তাহলে কি হচ্ছে, পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। বোঝা গেল? পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। তাহলে আমি যদি এইখানে একটা ধরো পরিবাহী নিলাম, পরিবাহী, তাহলে কি হয়ে গেল, আর তড়িৎ বলরেখা বাইরে আছে, কোনো বলরেখা নেই, ভেতরে। এটা যদি পরিবাহী হয়, তাহলে পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকবে না, কোনো তড়িৎ বলরেখা থাকবে না। এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। তাহলে দেখো পরিবাহীর ভেতরে যদি কোনো তড়িৎ বলরেখা না থাকে, তাহলে এই তড়িৎ বলরেখাটা চলে গেল, মানে এই তড়িৎ বলরেখাগুলো এইখানে কখনোই ফিরে আসবে না। তাহলে আমরা কি বলতে পারি, একই পরিবাহীতে তড়িৎ বলরেখা সৃষ্টি ও শেষ হতে পারে না,
সৃষ্টি ও উৎস, মানে এখান থেকেই তড়িৎ বলরেখা উৎপন্ন হলো আবার ঘুরে এসে এখানেই শেষ হলো, এই ঘটনা কখনো ঘটবে না। তাহলে একই পরিবাহীতে 7 নম্বর বৈশিষ্ট্য, 7 নম্বর হচ্ছে একই পরিবাহীতে তড়িৎ বলরেখা সৃষ্টি ও উৎপত্তি, বলবি উৎপত্তি ও শেষ হতে পারে না, হতে কখনোই পারে না। যদি একই যা পরিবাহী থেকেই উৎপন্ন হলো যে আবার চলে এলো, তাহলে কি হতো, তড়িৎ বলরেখাগুলো কি হয়ে যেত, একটা বদ্ধ লাইন হয়ে যেত। কি হতো, একটা বদ্ধ লাইন হতো। তাহলে এখান থেকে যেহেতু একই পরিবাহীতে তড়িৎ বলরেখার উৎপত্তি ও শেষ হতে পারে না, অর্থাৎ সুতরাং তড়িৎ বলরেখাগুলো বদ্ধ রেখা নয়, ক্লোজড লুপ নয়, এরা হচ্ছে ওপেন লুপ, বেরিয়ে গেল তো গেল, অন্য কোথাও গিয়ে শেষ হবে, এইখানে ওর আর কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে তড়িৎ বলরেখা একই পরিবাহীতে তড়িৎ বলরেখার উৎপত্তি ও শেষ হতে পারে না। সুতরাং তড়িৎ বলরেখা গুলি বদ্ধ রেখা নয়, তড়িৎ বলরেখা অবশ্যই তড়িৎ বলরেখা সর্বদাই মুক্ত রেখা। তাহলে এইখান থেকে একটা কোশ্চেন পড়ে, কি কোশ্চেন পড়ে, একটা কোশ্চেন বলে লিখো যে নিচের চিত্রগুলো তড়িৎ বলরেখাকে নির্দেশ করে না। কোশ্চেন নয়, এটা একটা স্টেটমেন্ট বলতে পারো যে তড়িৎ বলরেখা কখনোই এরকম হবে না। কি হবে না, এইরকম হবে না, মানে যে বদ্ধ রেখা নয় তড়িৎ বলরেখাগুলো বেরিয়ে চলে যাবে, অন্য কোথাও গিয়ে শেষ হবে, এরকম হতে পারে না। আবার কি বললাম, এটাও একটা বদ্ধ, তাহলে এটাও হতে পারে না, তড়িৎ বলরেখা কখনোই হতে পারে না। তারপরে হচ্ছে যে এইটা ধরো একটা পরিবাহী, তাহলে পরিবাহীর ভেতরে এইরকম করে তড়িৎ বলরেখা হতে পারে না। তার কারণটা কি, কারণটা হচ্ছে ভেতরে তড়িৎ বলরেখা থাকে না। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এগুলো যদি তড়িৎ এইরকম ভাবে আসে, এইরকম ভাবে, তাহলে এটাও তড়িৎ বলরেখা নয়। কেন বলতো, যে এইখানে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করছে না, তাহলে এইটা তড়িৎ বলরেখা নয়। তার কারণ এটা বদ্ধ লাইন হয়ে গেছে, বদ্ধ রেখা, তড়িৎ বলরেখা কখনো বদ্ধ হতে পারে না। এটাও তড়িৎ বলরেখা নয়, তার কারণ যে এটাও একটা বদ্ধ রেখা হয়ে গেছে, তড়িৎ বলরেখা কখনো বদ্ধ হতে পারে না। তাহলে এটা নয়, এটাও নয়, এটাও তড়িৎ বলরেখা নয়। কেন, তার কারণ হচ্ছে পরিবাহীর ভেতরে কখনো তড়িৎ বলরেখা থাকতে পারে না, পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না, এই যে এখানে দেখে রেখেছি, তাই এটাও নয়। এইখানেও এটাও তড়িৎ বলরেখা নয়। কেন, যে এইখানে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে সর্বদাই লম্বভাবে ছেদ করে, এই যেহেতু লম্বভাবে ছেদ করছে না, তাই এটাও তড়িৎ বলরেখাকে নির্দেশ করে না। তাহলে এই গেল আমাদের 7টা পয়েন্ট, আর ছোট ছোট দুটো পয়েন্ট বলবো, দিয়ে তড়িৎ বলরেখার ধর্ম আমরা শেষ করে দেব। এরপরে হচ্ছে 8, তড়িৎ আধান। তোমার ধরো এইখানে একটা কিউ আধান রেখেছো, এই আধানটার মান যত বেশি হবে, এখান থেকে তড়িৎ বলরেখা তত বেশি উৎপন্ন হবে। এর মান যত বেশি হবে, এখান থেকে তড়িৎ বলরেখার সংখ্যা তত বেশি হবে। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি, যে তড়িৎ আধানের মান যত বেশি হবে, সেই আধান থেকে তড়িৎ বলরেখার সংখ্যা তত বেশি হবে। তাহলে তড়িৎ আধানের মান যত বেশি হবে,
যত বেশি হবে তড়িৎ বলরেখার সংখ্যা তত বেশি হবে। তড়িৎ বলরেখার সংখ্যা তত বেশি হবে। তার মানে হচ্ছে যে তড়িৎ বলরেখার সংখ্যা আধানের সাথে সমানুপাতিক। তড়িৎ বলরেখার সংখ্যা আধানের সমানুপাতিক। আধানের মান যত বেশি হবে তড়িৎ বলরেখার সংখ্যাটা তত বেশি হবে। আর একটা বৈশিষ্ট্য আমি বলবো, এরকম অনেক বৈশিষ্ট্য বলা যায় কিন্তু ছেড়ে দেবো এখন। আরেকটা বৈশিষ্ট্য বলছে যে কোনো আধান থেকে যে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হয়, এই যে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হচ্ছে সেই বলরেখাগুলো সুসমভাবে বন্টিত হয়। এমন নয় যে এইখানে একটা আধান আছে, ধরো এইখানে একটা আধান আছে, এই দিক থেকে বেশি বলরেখা বেরোলো, এই দিক থেকে বলরেখা বেশি বেরোলো, আর এই দিক থেকে কম বলরেখা বেরোলো, এটা কখনোই হবে না। বোঝা গেল? তাহলে তড়িৎ বলরেখাগুলো আধানের চারিদিকে সুসমভাবে বন্টিত থাকে। তাহলে তড়িৎ বলরেখাগুলো তড়িৎ বলরেখাগুলো সুসমভাবে বন্টিত থাকে। তড়িৎ আধানের চারিদিকে, তড়িৎ আধানের চারিদিকে সুসমভাবে বন্টিত থাকে। বোঝা গেল? এই গেল আমাদের তড়িৎ বলরেখার যত যা ধর্ম হয় সব আমরা মোটামুটি একটা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব যে বিভিন্ন তড়িৎ আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কি রকম হবে। ঠিক আছে? বিভিন্ন ধরনের তড়িৎ আধানের ক্ষেত্রে বলরেখার চিত্র। তাহলে বিভিন্ন ধরনের তড়িৎ আধান থেকে বলরেখাগুলো কি রকম, বলরেখার চিত্রগুলো কি রকম হয় সেটা আমরা এবার আলোচনা করব। তো চলো দেখি যে বিভিন্ন বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলোর চিত্র কি রকম হয়। আমরা একটা একটা করে নেব আর তাদের চিত্র দেখব। তাহলে 1 নম্বর যেটা আমি নেব সেটা হলো বিচ্ছিন্ন ধনাত্মক বিন্দু আধানের জন্য বলরেখার চিত্র, তড়িৎ বলরেখার চিত্র। কার জন্য? বিচ্ছিন্ন ধনাত্মক বিন্দু আধানের জন্য। অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান থাকে তাহলে তড়িৎ বলরেখাগুলো কি হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো মনে করো। প্রথম বৈশিষ্ট্য আমরা, দ্বিতীয় বৈশিষ্ট্য, এই করতে করতে 9টা বৈশিষ্ট্য পড়েছি। তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হয়। বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হয়ে অসীমে গিয়ে শেষ হয়। কোথায় গিয়ে? অসীমে গিয়ে শেষ হয়। ঠিক আছে? আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। তাহলে এই গেল বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র। ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি বিচ্ছিন্ন ঋণাত্মক বিন্দু আধানের জন্য। পয়েন্ট নম্বর 2 বিচ্ছিন্ন ঋণাত্মক, তোমরা কিন্তু নোট করে নাও, ঋণাত্মক বিন্দু আধানের জন্য বলরেখার চিত্র। তাহলে এইখানে কি আছে, এবার আধানটা হয়ে গেল আমার ঋণাত্মক আধান। ঠিক আছে? যে কোনো মান আছে আধানের, সেটা আমি শুধু চিহ্নটা দেখাচ্ছি এখন। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য আবার পড়েছি যে কি বলেছি বলতো, যে ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো এসে শেষ হয়। তাহলে চিত্রটা কি হয়ে যাবে?
এইভাবে সব অ্যারো গুলো পাল্টে যাবে, অ্যারো গুলো পাল্টে যাবে, দেখো সব অ্যারো গুলো পাল্টে যাবে। অসীম দূরত্ব থেকে এসে ঋণাত্মক আধানের উপর শেষ হবে, তাহলে অ্যারো গুলো সব পাল্টে গেল। তাহলে এইটা হলো বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র। আর লম্বভাবে থাকে সেটা একই বৈশিষ্ট্য, লম্বভাবে থাকবে, ঠিক আছে। তাহলে বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের তড়িৎ বলরেখার চিত্র, তড়িৎ বলরেখার চিত্র। বোঝা গেল? এরপরে আমরা আসছি একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে এতটা গুরুত্বপূর্ণ যে কি বলবো। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর, যদি দুটো বিপরীত জাতীয় আধান, কিরকম আধান, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, যদি এই রকম কাছাকাছি থাকে তাহলে তড়িৎ বলরেখার চিত্র কিরকম হবে, ঠিক আছে। তাহলে দুটি সমমানের বিপরীত জাতীয় তড়িদাধানের জন্য তড়িৎ বলরেখার চিত্র, ঠিক আছে, তড়িৎ বলরেখা চিত্র। তাহলে এইখানে ধরো কি আছে, একটা ধনাত্মক আধান আছে এইরকম, আর এইখানে ধরো একটা ঋণাত্মক আধান আছে, এইখানে একটা ঋণাত্মক আধান আছে, এটা হলো একটা ঋণাত্মক আধান, এরা পাশাপাশি আছে কোনো জায়গাতে, ওকে। তাহলে কম্বাইন্ড তড়িৎ বলরেখার চিত্রটা কি হবে? আমরা দেখো আলাদা আলাদা ভাবে শিখে নিয়েছি যে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো শুরু হবে আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। তাহলে এইখান থেকে তড়িৎ বলরেখা এইখানে গিয়ে একটা এন্ট্রি মারলো, কিন্তু এইখানে সবসময় কি করবে, এখান থেকে লম্বভাবে বেরোবে, এইখানে কিন্তু লম্বভাবে ঢুকবে। তাহলে এইখানে লম্বভাবে বেরিয়ে এইরকম আসবে, এইখানে লম্বভাবে বেরিয়ে এইরকম আসবে, এইখানে লম্বভাবে বেরিয়ে এরকম আসবে, এইখানে লম্বভাবে বেরিয়ে এরকম লম্বভাবে ঢুকবে। এগুলো সব কিন্তু লম্বভাবে ঢুকছে, ঠিক আছে, লম্বভাবে ঢুকছে পরিবাহী পৃষ্ঠে। এইখানে একইভাবে লম্বভাবে বেরোলো আর লম্বভাবে ঢুকলো, এইভাবে বেরিয়ে। তাহলে তারপরে কি হবে, তারপরে এইরকম বেরোবে, এইরকম বেরোবে, আর এর ক্ষেত্রে এসে এইরকম ভাবে ঢুকবে, এইরকম ভাবে ঢুকবে, এইরকম ভাবে ঢুকবে, এইরকম, 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 এইরকম ভাবে ঢুকবে, সব এখানে এসে ঢুকলো, আর এইখান থেকে কি হয়েছে, সব তাহলে বেরিয়ে গেল, বেরিয়ে গেল, বেরিয়ে গেল, বেরিয়ে। এই হলো দুটি সমমানের কিন্তু বিপরীত জাতীয়, দেখো দুজনেই, এখানেও যদি কিউ আছে এইখানেও কিন্তু কিউ আছে, অর্থাৎ দুটি সমমানের বিপরীত জাতীয় বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র। অ্যারো গেল কিন্তু যেন মাথায় থাকে, এই হচ্ছে ধনাত্মক থেকে সব সময় উৎপন্ন, ঋণাত্মকে গিয়ে শেষ। তাহলে বোঝা গেল দুটি সমমানের বিপরীত জাতীয় বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র হলো এইটা। এরপরে আমরা কি করব, এটা কি করেছি দেখো, দুটি সমমান বিপরীত জাতীয়। এবার যদি আমরা করি দুটি সমমানের সমজাতীয়, দুটো ধনাত্মক তো ধনাত্মক, ঋণাত্মক তো ঋণাত্মক, এইরকম যদি থাকে তাহলে তড়িৎ বলরেখার চিত্রটা কিরকম হবে। চলো 4 নম্বর, তাহলে এই পয়েন্টটাকে আমি 4 করে দিচ্ছি, তোমরা কিন্তু লিখো, এটা বোর্ডের সুবিধা নিচ্ছি আমি। দুটি সমমানের বিপরীত জাতীয় করলাম, এবার হচ্ছে সমজাতীয়, দুটি সমমানের সমজাতীয়
জাতীয় তড়িৎ আধানের জন্য তড়িৎ বলরেখার চিত্র। ধরো এইখানে একটা প্লাস আধান আছে, সমজাতীয় মানে কি এইখানেও একটা প্লাস আছে, এর মান ধরো কিউ, আধানটার মান, এরও মান হচ্ছে কিউ। তাহলে তড়িৎ বলরেখার চিত্রটা কিরকম হবে সেই বিন্দুটা তাহলে আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে, কি রাখতে হবে, যে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে বেরিয়ে যায়। তাহলে এ বেরিয়ে যাবে, লম্বভাবে বেরিয়ে যাবে, লম্বভাবে বেরিয়ে যাবে। এই পর্যন্ত দেখালাম, আগে ছোট করে দেখাই, ছোট, ঠিক আছে। তাহলে এইখান থেকেও কি হবে, লম্বভাবে। কিন্তু আমরা জানি দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করার জন্য, বিকর্ষণ করা মানে তড়িৎ বলরেখাগুলোই পরস্পরকে বিকর্ষণ করে। সমজাতীয় আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলোই পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। দিয়ে তড়িৎ বলরেখাগুলো এই রকম হয়, বেরোলো এই রকম। ঋণাত্মক হলে কি গিয়ে ঢুকে যেত এখানে, কিন্তু এ ধনাত্মক আছে বলে এই হয়ে গেল, যেতে পারলো না, বিকর্ষণ করে দিল, এই বিকর্ষণ করে দিল, বিকর্ষণ করে দিল, বিকর্ষণ করে দিল, এইভাবে বিকর্ষণ করে দিল, এইভাবে, এইভাবে, এইভাবে বিকর্ষণ, এইভাবে, এইভাবে বিকর্ষণ, এই রকম। এর ক্ষেত্রেও কি হয়ে গেল তাহলে, এই রকম, এই রকম, এই রকম, এইখানে, ও এইখানে, এই রকম, এই রকম, এই রকম, এই রকম। তাহলে দেখো, যদি আধান দুটো সমজাতীয় হয় এবং সমমানের হয় তাহলে তড়িৎ বলরেখার চিত্র এইরকম হয়। এই যে মাঝের জায়গাটা খেয়াল করো একবার, মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটাতে দেখো লব্ধি তড়িৎ ক্ষেত্র, এই জায়গাটাতে লব্ধি তড়িৎ ক্ষেত্র কত হয়ে যায়, শূন্য। লব্ধি তড়িৎ প্রাবল্য এইখানটাতে ই সমান শূন্য। এই জায়গাটাকে বলা হয় উদাসীন অঞ্চল, কি নিউট্রাল জোন। এটাকে কি বলা হয়, উদাসীন অঞ্চল, উদাসীন অঞ্চল। যেখানে লব্ধি তড়িৎ প্রাবল্যটা শূন্য হয়ে যাচ্ছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে উদাসীন অঞ্চল বা নিউট্রাল জোন। তাহলে দুটো সমজাতীয় সমমানের তড়িৎ আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার লেখচিত্র বা চিত্র এই রকম। দেখো এটা আমি দুটোই ধনাত্মক নিয়েছিলাম, ঠিক আছে। দুটোই যদি ঋণাত্মক নিতাম তাহলে কি হতো, এসে সব ঢুকতো, এসে শুধু অ্যারো গুলো সবার ঢুকে যেত, উল্টো দিকে অ্যারোটা হয়ে যেত, ঠিক আছে। তাহলে ওটা তোমরা করে নিও। আর একটা আমরা আলোচনা করব 4 নম্বর পয়েন্ট। তাহলে তোমরা এটা করে নিও, দুটো যদি ঋণাত্মক হয় শুধুমাত্র এই অ্যারোটা ঘুরে যাবে, বাকি কিচ্ছু হবে না, শুধু অ্যারোটা উল্টে যাবে, কারণ ধনাত্মক থেকে উৎপন্ন হয়ে বাইরে যায় আর ঋণাত্মকের ক্ষেত্রে বাইরে থেকে এসে এখানে শেষ হয়। তাহলে শুধু অ্যারোটা ঘুরিয়ে দেবে তোমরা, ওকে। চার নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা কি বলছে, বলছে দুটি বিভিন্ন মানের, দুটি বিভিন্ন মানের, বিভিন্ন মানের সমজাতীয় তড়িৎ আধানের ক্ষেত্রে, তড়িৎ আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র, তড়িৎ বলরেখার চিত্র। ভালো করে পড়ো, দুটি বিভিন্ন মানের সমজাতীয় তড়িৎ আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র। তার মানে হচ্ছে, ধরো আমি দুটো তড়িৎ আধান নিয়েছি, ধনাত্মক তড়িৎ আধান নিয়েছি, এইটা হলো আমার Q1, কি ধনাত্মক, ঠিক আছে। আর এইখানে হচ্ছে Q2, সেটাও ধনাত্মক, কিন্তু এদের মান কিন্তু আলাদা।
তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য যখন পড়লাম তখন লাস্ট পয়েন্টটা দেখো আমি কি লিখেছি, যে তড়িৎ আধানের মান যত বেশি হবে তড়িৎ বলরেখার সংখ্যাটা কিন্তু তত বেশি হবে। তাহলে এইখানে যে আধানটা বেশি সেই আধান থেকে বেশি তড়িৎ বলরেখা বেরোবে, আর যে আধানটা কম সেখানে কম তড়িৎ বলরেখা উৎপন্ন হবে। তাহলে আমি এইখানে ধরে নিচ্ছি ধরো Q1 গ্রেটার দেন Q2, ঠিক আছে, Q1 গ্রেটার, তাহলে Q1টা বেশি, তার মানে এখান থেকে বেশি তড়িৎ বলরেখা বেরোবে। তাহলে এইরকম, যেহেতু ধনাত্মক এরকম এই গেল ঘটনা। আর এর কাছ থেকে তাহলে কি হবে, অনেক বলরেখা বেরোবে, কিন্তু দুটো বলরেখা কিন্তু পরস্পরকে কখনোই ছেদ করবে না, এটা যেন মাথায় থাকে। এই গেল, তাহলে পার্থক্যটা কি দেখো, যেহেতু এই আধানটা বেশি তাই এইখানে অনেক বেশি তড়িৎ বলরেখা উৎপন্ন হয়েছে, আর এইখানে আধানটা কম তাই এখানে কম তড়িৎ বলরেখা উৎপন্ন হয়েছে। এই যে জোনটা আছে এটাকে একটু আগে আমরা কি নাম দিলাম, সেটাকে আমরা নাম দিলাম উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চল অঞ্চল এইখানটাতে ই সমান কত, এইখানটাতে লব্ধি তড়িৎ প্রাবল্যটা এই অঞ্চলটাতে শূন্য হয়, তাই এটাকে বলা হয় উদাসীন অঞ্চল বা নিউট্রাল জোন, ঠিক আছে। তাহলে দেখো দুটো সমজাতীয় আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার চিত্র যেমন হতো ওই রকমই, শুধুমাত্র আধান দুটো অসমান, সেই জন্য যে আধানটা বেশি সেই আধানে তড়িৎ বলরেখার সংখ্যাটা বেশি হয়েছে, যে আধানটা কম সেই আধানে তড়িৎ বলরেখার সংখ্যাটা শুধুমাত্র কম হয়েছে, বাকি সবকিছুই একই। এই হলো আমাদের আজকের লেকচার। আবার আমরা পরের লেকচারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি, সেটা হলো তড়িৎ বলরেখার সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো পরের লেকচারের জন্য তৈরি থেকো।